আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। কোনো এক প্রখর রোদের দিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পালকি যোগে ভুবনডাঙ্গার মধ্যে দিয়ে যাওয়ার সময় একটি বড় ছাতিম গাছ দেখে দাঁড়িয়ে পড়েছিলেন। শুধু বিশ্রাম নিতে নেমে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেন এই ছাতিমতলাকে। খোঁজ নিয়ে জানলেন রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার জমির মধ্যে পড়ে এই ছাতিমতলা। পরে তিনি ভুবনবাবুর কাছ থেকে 1 টাকা দিয়ে 20 বিঘা জমি ক্রয় করেছিলেন এবং তার চুক্তিপত্র লেখা হয়েছিল এই ছাতিমতলায়। নমস্কার বন্ধুরা, বোলপুর ভ্রমণের 3য় দিনে আমরা চলে এসেছি বিশ্বভারতীর ছাতিমতলায়। এই ছাতিমতলার মাঝখানে নির্মিত বেদিতে একসময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। ছাতিম গাছকে সম্মান জানিয়ে এখনও সমাবর্তনে ছাত্রছাত্রীদের মানপত্রের সঙ্গে 7টি করে ছাতিম পাতা প্রদান করা হয়। যদি কখনো বিশ্বভারতী বেড়াতে আসেন তাহলে এই বাড়িটার সামনে অবশ্যই একটু দাঁড়াবেন। এই বাড়িটির নাম হলো দক্ষিণ হাওয়া। ভেতরটা দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, এখানে একটু না নামলেই নয়। এটি হলো বাংলাদেশ ভবন। এখানে একটি মিউজিয়ামও আছে, তবে বর্তমানে পৌষ মেলার কারণে তা বন্ধ। এরপরে আমরা ভাষা ভবন এবং বিদ্যা ভবনের সামনের রাস্তা দিয়ে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল দ্বিজবিরাম, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গৃহ। 1864 সালে এই বাড়িটি তৈরি হয় এবং সময়ের সাথে সাথে পরিবর্তন এবং বিবর্ধন হয়। এটি একসময় পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল, সেই কারণে এই বাড়ির সঠিক রক্ষণাবেক্ষণও হতো। বর্তমানে অবশ্য এই বাড়িটি পর্যটকদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে। এখন আমরা যে জায়গার সামনে এসে পৌঁছালাম তা হলো আনন্দ পাঠশালা। এখানে বাচ্চাদের স্কুল নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী প্রথম এই স্কুল শুরু করেছিলেন। এখানে শিশুরা নিচে বসে এবং উঁচু জায়গাগুলোতে শিক্ষক শিক্ষিকারা বসে ক্লাস নেন। বর্ষাকালে যখন বাইরে ক্লাস নেওয়া সম্ভব নয় তখন পাশে যে বাড়িগুলো রয়েছে ওখানে নিয়ে গিয়ে ক্লাস নেওয়ানো হয়। একটু বড় যে বাড়িটা আছে ওটা মৃণালিনী দেবীর নিজের বাড়ি এবং বর্তমানে সেখানে অফিস ঘর বানানো হয়েছে। শান্তিনিকেতনে প্রকৃতির মাঝে শিক্ষা শুরু হয় আনন্দ পাঠশালা থেকে। এখন আমরা যে বটগাছটির সামনে এসে দাঁড়ালাম সেই জায়গাটির নাম হলো 3 পাহাড়। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর একটি বটচারাকে 3টি পাথর দিয়ে সাপোর্ট দিয়ে লাগিয়ে নাম দিয়েছিলেন 3 পাহাড়। আজ থেকে প্রায় 200 বছরের আগের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের প্রথম পাতায় এই বটগাছেরই ছবিটি থাকে। সেই ছবিটি এঁকেছিলেন নন্দলাল বসু মহাশয়। এখানে বসে রবি ঠাকুর কবিতা লিখেছিলেন কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি কবিতাটি। এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো ব্রাহ্ম সমাজের উপাসনা গৃহ। এটা 1891 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। এখানে যে কোনো ধর্মের মানুষ উপাসনা বা প্রার্থনা করতে আসতে পারে। এই উপাসনা গৃহটি সম্পূর্ণভাবে বেলজিয়াম কাঁচের তৈরি। বাস্তবে রবি ঠাকুর কোনো মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না, তাই তারা প্রতি বুধবার সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত প্রার্থনা করতেন, যেটা ব্রাহ্ম রীতি মেনে।
আজও সেই রীতি মেনে প্রতি বুধবার উপাসনা গৃহের কক্ষ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। তবে এই উপাসনা গৃহে আসার নিয়ম হলো এখানে সম্পূর্ণ সাদা পোশাক পরে আসতে হয়। তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ যা চায় তুমি তাই গো। এটা হলো বিশ্বভারতীর পুকুর এরিয়া। এই জায়গাটা খুব সুন্দর এবং পুজোর আগে এই জলাশয় পদ্মা ফুলে ভরে যায়। মাঝে মাঝে এই পুকুর সংস্কারও করা হয়। ফুলে ফুলে ভরে উঠলে কিছু পরিযায়ী পাখির আমদানিও হয় এখানে। এটা হলো রবীন্দ্র মিউজিয়াম, রবীন্দ্র ভবন, যার ভেতরে শ্যামলী, পুনশ্চ বিভিন্ন বাড়িগুলি রয়েছে। কলা ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় এরকম নানান হাতের কাজ আপনাদের চোখে পড়বে। যেমন এটি পাতা দিয়ে তৈরি একটি কাজ, এরকম রামকিঙ্কর বেইজের তৈরি বিভিন্ন পাথর, স্টোন চিপস দিয়ে তৈরি এই মূর্তিটি একটি সাঁওতাল পরিবারের যাওয়াকে বুঝিয়েছে। এরকম আরও বেশ কিছু মূর্তি আপনারা দেখতে পাবেন। এটি হলো প্রতীচী, অমর্ত্য সেনের বাসভবন। উনি 1998 সালে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং এই বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রও ছিলেন। এবার আমরা বিশ্বভারতীকে বিদায় জানিয়ে রওনা দিলাম শালবনী তথা সোনাঝুরি হাটের দিকে। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ইষ্টি কুটুমের কথা মনে আছে তো আপনাদের? শুটিং কোথায় হয়েছিল বলুন তো? এই হচ্ছে সেই জায়গা। এখানে গ্রামের নাম দেওয়া হয়েছিল পলাশপুর, যদিও এখানে আশেপাশে আমরা সব শাল গাছই দেখতে পাচ্ছি। চলচ্চিত্রের শুটিং হোক বা দুর্গাপূজার ভ্রমণ, পৌষ মেলা হোক বা বসন্ত উৎসব, বর্তমানে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে সোনাঝুরি হাট। আজ থেকে প্রায় 20 বছর আগে শান্তিনিকেতনের পাশে বন দপ্তরের জমিতে প্রথম এই হাট শুরু করেছিল স্থানীয় কিছু গ্রামবাসী। তখন হাট শুধু শনিবারে হতো বলে নাম ছিল শনিবারের হাট। সোনাঝুরি হাট খুব সুন্দর বসার বসিয়েছে এখানে, বিভিন্ন রকমের হস্তশিল্পের সুন্দর সম্ভার, পাশাপাশি লোকনৃত্য পরিবেশিত হচ্ছে। আমরা আরো এগিয়ে চলবো মেলার দিকে। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মেলাটা হয়। এখন যেহেতু পৌষ মেলা চলছে, সেজন্য এখানে পর্যটকদের ভিড় খুব লক্ষ্য করার মতো। ধীরে ধীরে শনিবারের হাট জনপ্রিয়তা বাড়াতে থাকে। আসলে পর্যটকদের কথায় শান্তিনিকেতনের ঐতিহ্য বিশ্বমানের, কিন্তু স্থানীয় বিনোদনের অভাব পূরণ হয় এই সোনাঝুরি হাটে এলে। অন্যদিকে বললে এই হাটকে কেন্দ্র করে স্থানীয় মানুষ বেঁচে থাকার রসদ সংগ্রহ করতে পারে। সাধারণ গ্রামের মা বোনেরা ঘরে বসে সেলাই করে বানায় অপূর্ব নকশার শাড়ি। বল্লভপুরের স্থানীয় মানুষের জঙ্গল থেকে সংগ্রহ করা বুনো ফুল এখানে মেয়েদের অলংকার হিসাবে বিক্রি হয়। ফটো ফ্রেম, সাজের উপকরণ, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর জিনিসের অপার ভাণ্ডার এই সোনাঝুরি হাট। শিল্পীর হাতের ছোঁয়ায় সাধারণ সুতির শাড়ি, পাঞ্জাবি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। এই হাটে আবার মেলে একতারা থেকে বাঁশি, পিঠেপুলি থেকে দই লস্যি, কিন্তু সব কিছুকে ছাড়পিয়ে যায় আদিবাসী নৃত্য। একটা কথা কিন্তু বলে রাখি, সোনাঝুরির হাট এমনই একটি হাট যেখানে আপনি যদি বেড়াতে আসেন কিছু না কিছু জিনিস পছন্দ হবেই। এই যে দেখুন, এতগুলো হয়ে গেছে এখন অবধি, আরও হচ্ছে। সেজন্য এখানে আসলে কিন্তু সেরকম পকেটটা বানিয়ে নিয়ে আসবেন।
বিশ্বভারতী ও সোনাঝুরি হাট তথা শালবনি ঘোরার পরে কিছুটা খিদেও লেগে গিয়েছিল। টোটোওয়ালা এই সময় আমাদের সন্ধান দিল এই রেস্টুরেন্টটা। হ্যাঁ, রামশ্যাম ক্যাফে তথা ভিতরে খোয়াই রেস্টুরেন্ট। এবার আমরা প্রকৃতির মাঝে একটা খাবারের হোটেলের সন্ধান পেলাম, সেটাতে আমরা এখন এসেছি। এখন পরে আমাদের যে অর্ডার সেটা চলে আসবে। দেখা যাক আমরা আজকে লাঞ্চটা কীরকম হবে। কোপাই নদীর তীরে এই রেস্টুরেন্টটা খেয়ে খুব ভালো অভিজ্ঞতা হলো। এখানকার শেষ পাতের পায়েসটা কিন্তু মনে রাখার মতন। আপনারাও যদি কোপাই নদীর দেখতে আসেন তাহলে খোয়াই রেস্টুরেন্ট মাথায় রাখবেন। খুব ভালো প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে খাওয়ার আইটেমগুলো খুব ভালো। বাংলা সাহিত্যে বীরভূমের কোপাই নদীর একটা অন্যতম স্থান। রবীন্দ্রনাথ এই নদীকে নিয়ে লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। চলুন তাহলে আমরা এখন বীরভূমের এই বিখ্যাত কোপাই নদীর ধারে একটু ঘুরে আসি। এই কোপাই নদীর ধারে ঘুরে আসার মাধ্যমে আমাদের শেষ হলো বোলপুর ভ্রমণ। আগামী ভিডিওতে আমরা রামপুরহাটের বিখ্যাত তারাপীঠ নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ সবাইকে।